হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ক্লাস 11 সাম বেসিক কনসেপ্টের রাসায়নিক গণনা। তো রাসায়নিক গণনায় আমরা প্রথমে পড়ব শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি, পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুক্তি কি? পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুক্তি হচ্ছে একটা যৌগের একটা অণুতে ওর গঠনকারী যে উপাদানগুলো আছে সেই উপাদান 100 ভাগের মধ্যে 100 ভাগ যৌগের মধ্যে কত ভাগ উপস্থিত আছে সেই পরিমাণকে আমরা উক্ত মৌলের শতকরা সংযুক্তি বলব। অর্থাৎ শতকরা সংযুক্তি বুঝতে গেলে আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। ধরো আমি নিলাম H2O। এই H2O যৌগে এর গঠনকারী যে উপাদানগুলো আছে কি কি? একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করার চেষ্টা করব। তো শতকরা সংযুক্তি যখন বের করতে যাব, জলের প্রথমে যে H2O মলিকিউল লিখেছি এর প্রথমে মলিকুলার ওয়েট বা আণবিক ভর আমরা বের করে নিব। কিভাবে বের করব? হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, তাহলে 1 হাইড্রোজেনের হচ্ছে 1, অক্সিজেনের হচ্ছে 16। তো এবারে তাহলে অ্যাটমিক ওয়েট দিয়ে আমরা মলিকুলার ওয়েট বের করব। 1 × 2 + 1 × 16, দ্যাট মিন্স 2 + 16 = 8। তো এই 18 ভাগ বা 18 হলো H2O মলিকুলার ওয়েট। এবার যদি আমি দেখি হাইড্রোজেনের পার্সেন্টেজ অফ হাইড্রোজেন যদি আমরা দেখি বা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি যদি দেখি, তাহলে হাইড্রোজেনের কত ভাগ আছে? 2 ভাগ। কতর ভিতরে? আউট অফ 80 × 100। যেহেতু আমরা পার্সেন্টেজ বের করছি, তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি সমান একটা অণুতে বা 1 গ্রাম অণু জলের মধ্যে হাইড্রোজেন পরমাণুর পরিমাণটা কত ডিভাইড বাই তার মলিকুলার ওয়েট। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে 11.1। তাহলে হাইড্রোজেনের সংযুক্তি হলো 11.1%। ঠিক একই রকম ভাবে পার্সেন্টেজ অফ আমরা অক্সিজেন বের করতে পারবো। পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে? 16 ডিভাইড বাই 80 × 100। একই রকম ভাবে আরেকটা एग्जांपल নেওয়া যেতে পারে। যেমন ধরো আমি যদি ধরি কার্বন ডাই অক্সাইড যৌগ, এই কার্বন ডাই অক্সাইড যৌগে আমাদের বের করতে বলবে কার্বনের শতকরা সংযুক্তি কত, অক্সিজেনের শতকরা সংযুক্তি কত। তাহলে মলিকুলার ওয়েট অফ কার্বন ডাই অক্সাইড আমরা যদি দেখি 12 + 2 × 16 = 44। কার্বনের কত আছে? 12 ডিভাইড বাই 44 × 100। একই রকম ভাবে এটা হবে 32 ডিভাইড বাই 44 × 100। এইভাবে আমরা প্রত্যেকটা যৌগের ওর গঠনকারী যে উপাদানগুলো আছে তাদের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারব। এবারে আসি এম্পিরিক্যাল ফর্মুলা ও মলিকুলার ফর্মুলা। স্থূল সংকেত এবং আণবিক সংকেত। এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলাতে যদি আমরা দেখি, আণবিক সংকেত এবং স্থূল সংকেত। আণবিক সংকেত হচ্ছে একটা সংকেত যে সংকেতের মাধ্যমে আমরা একটা যৌগের একটা অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা বুঝতে পারি। যেমন আমরা যদি একটা যৌগ উদাহরণ নিই C6H12O6, এটা হলো গ্লুকোজের অণু। গ্লুকোজের একটা অণুতে এটাই হলো গ্লুকোজের সংকেত, আণবিক সংকেত, যে সংকেত দিয়ে আমরা বুঝতে পারছি যে এর গঠনকারী যে উপাদান আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত একটা অণুতে। কার্বন হচ্ছে 6টা, হাইড্রোজেন হচ্ছে 12টা, অক্সিজেন হচ্ছে 6টা।
এবারে আসি এম্পিরিক্যাল ফর্মুলাতে। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে এটা একটা সংকেত, যে সংকেত দিয়ে ওর ওই যৌগের যে গঠনকারী উপাদানগুলো আছে তাদের পরমাণু সংখ্যার লঘিষ্ঠ এবং পূর্ণ সংখ্যার অনুপাত কিরকম। তা এখানে যদি আমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দেখি, তার মলিকুলার ওয়েট হচ্ছে C6H12O6। তাহলে এখানে গঠনকারী উপাদান আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে কার্বনের পরমাণু সংখ্যা একটা যৌগের একটা অণুতে কত? 6টা। হাইড্রোজেন কতগুলো? 12টা। অক্সিজেন হচ্ছে 6টা। তাহলে এর লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত হবে 1:2:1। তার মানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুটো, অক্সিজেন আছে একটা। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা দাঁড়ালো C1H2O1, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি CH2O। তাহলে গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা CH2O, মলিকুলার ফর্মুলা হলো C6H12O6। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা হলো যে ওর গঠনকারী যে উপাদানগুলো আছে তাদের লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এবং মলিকুলার যে ফর্মুলা আছে সেখান থেকে আমরা বুঝতে পারি একটা অণুতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বা এর গঠনকারী যে উপাদানগুলো আছে তাদের পরমাণু সংখ্যা কত। তো এই এম্পিরিক্যাল ফর্মুলার সাথে মলিকুলার ফর্মুলার একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি সেটা আমরা দেখব। রিলেশনটা হলো, ধরো আমি গ্লুকোজের কথা যদি আমি বলি, গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা দাঁড়িয়েছিল CH2O, মলিকুলার ফর্মুলা দাঁড়িয়েছিল C6H12O6। আবার আরেকটা যৌগ ধরো আমি নিচ্ছি, মলিকুলার ফর্মুলা C2H6, যাকে আমরা ইথান বলি। তো C2H6 এ কার্বন হাইড্রোজেনের রেশিও যদি আমি করি তাহলে কত হবে? কার্বন হাইড্রোজেন রেশিও করলে হবে 2:6 = 1:3। তাহলে এর এম্পিরিক্যাল ফর্মুলা দাঁড়াবে C1H3। তাহলে C2H6 এর মলিকুলার ফর্মুলা C2H6, অর্থাৎ ইথানের মলিকুলার ফর্মুলা C2H6, এম্পিরিক্যাল ফর্মুলা C1H3 বা CH। C1H3 লেখাই ভালো। তো এবারে এই মলিকুলার ফর্মুলা কিভাবে আসবে এম্পিরিক্যাল ফর্মুলা? আমরা যদি এই এম্পিরিক্যাল ফর্মুলাকে উপরে, অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে মলিকুলার ফর্মুলা আসছে। যদি এম্পিরিক্যাল ফর্মুলাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি ইথানের ক্ষেত্রে তাহলে আমরা মলিকুলার ফর্মুলা পাচ্ছি। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলাকে কোনো একটা পূর্ণ সংখ্যা, সরল পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমরা মলিকুলার ফর্মুলা পাবো। অর্থাৎ এই পূর্ণ সংখ্যাটা সেটা 1 2 3 4 5 6 যেমন পূর্ণ সংখ্যা হতে পারে। তার মানে আমরা বলতে পারি যে এম্পিরিক্যাল ফর্মুলা into n equal to molecular formula। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাক, যদি আমরা গ্লুকোজের ক্ষেত্রে দেখি, গ্লুকোজের মলিকুলার ওয়েট কত? গ্লুকোজের মলিকুলার ওয়েট হচ্ছে 6 × 12 plus 1 × 12 plus 6 × 16 equal to 180। এটা যদি আমরা করি, এর মলিকুলার ওয়েট যদি আমি দেখি তাহলে 12 plus 2 × 1 plus 16 equal to 30। তাহলে এই এম্পিরিক্যাল ফর্মুলার এম্পিরিক্যাল ওয়েট হলো 30, মলিকুলার ওয়েট হলো 180। এম্পিরিক্যাল ফর্মুলাকে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করতে পেয়েছিলাম মলিকুলার ফর্মুলা। এবারে যদি আমরা দেখি এই এম্পিরিক্যাল ওয়েটকে, অর্থাৎ স্থূল আণবিক সংকেতকে আমি 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি? মলিকুলার ফর্মুলা। তার মানে এখানেও ফর্মুলা থেকে যখন ফর্মুলাতে যাচ্ছি, এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলাতে যাচ্ছি, তখন আমাকে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, এম্পিরিক্যাল ওয়েট থেকেও আমার মলিকুলার ওয়েটে যেতে ঠিক একই নাম্বার মাল্টিপ্লাই করতে হচ্ছে। তার মানে আমরা বলতে পারবো যে এম্পিরিক্যাল, অর্থাৎ স্থূল ওজন, আণবিক ওজনটা, এম্পিরিক্যাল ওয়েট সমান into n equal to molecular weight। কিছু যৌগের ক্ষেত্রে
এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা সমান হয়ে যায়, বা এম্পিরিক্যাল ওয়েট মলিকুলার ওয়েট দুটোই সমান হয়ে যায় যখন n এর ভ্যালু 1 হয়। এবারে আসি দু একটা নিউমেরিক্যাল প্রবলেম। আমরা এবারে প্রবলেমটা দেখব, কার্বন হাইড্রোজেন এবং ক্লোরিন সমন্বিত যৌগে এত পার্সেন্ট কার্বন আছে, এত পার্সেন্ট ক্লোরিন আছে, তাহলে যৌগটির বাষ্প ঘনত্ব এত হলে যৌগটির আণবিক সংকেত কত হবে। তো প্রথমে আমরা দেখব যে আমার এলিমেন্ট কি কি আছে, মানে মৌল কি কি আছে। মৌল কি কি আছে? আমার মৌল আছে কার্বন, আছে হাইড্রোজেন, আছে ক্লোরিন। এবারে কার্বন আছে 10 পয়েন্ট, তাহলে পার্সেন্টেজ অফ কার্বন, শতকরা সংযুক্তি কত আছে, পার্সেন্টেজ অফ এলিমেন্ট, মৌলের শতকরা পরিমাণ কত আছে তার একটা লাইন টানলাম। তাহলে কার্বন আছে আমার 10.04, ক্লোরিন আছে 89.12। এবারে হাইড্রোজেন কত থাকবে, তাহলে টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100 থেকে এটা মাইনাস হবে, তার মানে 100 মাইনাস হাইড্রোজেন থাকবে 100 মাইনাস 10.04 প্লাস 89.12। তাহলে ক্যালকুলেশন করলে হবে 100 মাইনাস 6199 equal to 4.8 0.84। তার মানে হাইড্রোজেন দাঁড়ালো 0.84। তাহলে আমরা পেলাম শতকরা মাত্রা কার্বনের 10.04, হাইড্রোজেন 0.84, ক্লোরিন হলো 89.12। এবারে আমাদের যেটা করতে হবে যে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের আমার অ্যাটমিক ওয়েট কত, অ্যাটমিক ওয়েট অফ এলিমেন্ট। কার্বনের যদি দেখি আমরা তাহলে সেটা হলো 12, হাইড্রোজেনের হলো 1, ক্লোরিনের হলো 35.5। এবারে পরমাণু সংখ্যা, একটা যৌগের একটা অণুতে কতগুলো পরমাণু থাকবে, পরমাণুর সংখ্যা যদি আমরা দেখি। কি পরমাণু? কার্বন। কার্বনের শতকরা পরিমাণ 10.04, অ্যাটমিক ওয়েট 12, তাহলে 100 ভাগের মধ্যে 10 ভাগ আছে, তাহলে আমরা কত মোল আছে যদি দেখি, তাহলে পদার্থের পরিমাণ বাই আণবিক ওজন, বা এখানে যদি কার্বনের দেখি, কার্বন একটা মৌল হিসেবে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে তার পরিমাণটা 10.04 ডিভাইড বাই 12। অনুরূপভাবে এটাই হচ্ছে তার পরমাণু সংখ্যা, মোল সংখ্যা বলছি আমি আগে করে নিই, 0.84 ডিভাইড বাই 1। ক্লোরিন যদি আমরা দেখি 89.12 ডিভাইড বাই 35.5। আমি এই অ্যাটমিক ওয়েট দিয়ে কেন ডিভাইড করলাম, পরমাণুর সংখ্যাটা কিভাবে এলো, এখানে পার্সেন্টেজ অফ এলিমেন্ট আছে এগুলো, মানে এটাকে আমি ধরতে পারি এই যে মৌলটা কার্বনের পরিমাণ 10.04, হাইড্রোজেনের পরিমাণ 8.84, ক্লোরিনের পরিমাণ 89.12। এবারে পরিমাণকে যখন তার অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করা হচ্ছে তখন আমরা কি পাচ্ছি, মোল সংখ্যা পাচ্ছি। মোল সংখ্যার অনুপাত যা পরমাণু সংখ্যার অনুপাতও তাই, অর্থাৎ মোল সংখ্যার পরিমাণ যা হবে ঠিক একই রেশিওতে পরমাণু সংখ্যার রেশিও তাই হবে। এই জন্য পরমাণু সংখ্যা এখানে লেখা হয়েছে আপেক্ষিক পরমাণুর সংখ্যাও আমরা লিখতে পারি। আপেক্ষিক কথাটা লিখতে দেওয়া ঠিক আছে, আপেক্ষিক পরমাণু সংখ্যা। তাহলে এটাকে ডিভাইড করলে যা দাঁড়াবে সরল অনুপাতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0.836 0.84
2.5। এবারে এদের ভাগ করার পর এটা আমরা পেলাম। এবারে আমাদের যখন আমরা স্থূল সংকেত বের করি তখন আমরা কি করি, স্থূল সংকেত যখন আমরা বের করি তখন তাদের সিম্পলিয়েস্ট রেশিও মানে এদেরকে যদি আমি রেশিওতে আনি, সরল অনুপাতে যদি আমি তাহলে আনি, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 3। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন ক্লোরিনের সিম্পলিয়েস্ট রেশিও কি দাঁড়ালো? সিম্পলিয়েস্ট রেশিও দাঁড়ালো কার্বন হাইড্রোজেন এবং ক্লোরিনের 1:1:3। তাহলে কার্বন হাইড্রোজেন এবং ক্লোরিনের সিম্পলিয়েস্ট রেশিও দাঁড়ালো CH2H/Cl = 1:1:3। তাহলে আমরা এখান থেকে স্থূল সংকেত বের করতে পারবো। স্থূল সংকেত, যৌগটার স্থূল সংকেত হবে CH3। আমরা জানি স্থূল সংকেত, একটু আগে আমরা প্রমাণ করেছি দেখেছি, স্থূল সংকেত ইনটু n, স্থূল সংকেত ইনটু n সমান আণবিক সংকেত। বা স্থূল সংকেত ভর সমান আণবিক ভর, স্থূল সংকেত ভর ইনটু n সমান আণবিক ভর, এটাও আমরা দেখেছি। তো এখানে ভর বলেন, এটাও ভর হবে না। এর ভর কত? স্থূল সংকেতের যদি আমরা দেখি কার্বন কত 12 প্লাস হাইড্রোজেন 1 প্লাস 13 5.3 × 3, তার মানে এটা হলো 12 প্লাস 1 into 35.5 into 3 into n equal to আণবিক সংকেত ভর, অর্থাৎ আণবিক ওজন। তো আণবিক ওজন তো আমাদের এখানে দেওয়া নেই, এখানে দেওয়া আছে বাষ্প ঘনত্ব। আমরা দেখেছি আগে, আমরা দেখেছি যে বাষ্প ঘনত্ব B into 2 equal to m হয়, অর্থাৎ আণবিক ওজন সমান বাষ্প ঘনত্ব গুণিতক 2। তাহলে এখানে আণবিক ভর যদি আমরা লিখি, তাহলে আণবিক ভর পেতে গেলে যে বাষ্প ঘনত্ব আছে সেই বাষ্প ঘনত্বের সাথে আমাকে 2 মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 59.75 ইনটু, এখান থেকে আমরা কি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো n এর ভ্যালু কিরকম ভাবে। এটা হবে 13 প্লাস, এটা হবে তোমার 15, 5 × 15 = 16, 3 × 9 = 10 into n equal to 59.75 into 2, এটা হচ্ছে তোমার 9.1.5 into n equal to n equal to কি হবে, therefore n equal to 1। তার মানে এখানে স্থূল সংকেতের সাথে n মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, আণবিক সংকেত পাবো। তার স্থূল সংকেত আমরা কি পেয়েছিলাম CH3, তার সাথে টোটালটার সাথে 1 মানে CH3 1 হবে তার আণবিক সংকেত, মানে সংকেত দাঁড়ালো